ওকে, থ্যাংক ইউ। রেকর্ডিং স্টার্ট হলো। আমি একটু বলে নিই যে তোদের ফার্স্ট ইউনিটের মূল বিষয়বস্তু হচ্ছে সামন্ততন্ত্র, দ্যাট ইজ ইংরেজিতে লিখছি আমি, আজকে প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার হবে। ইংরেজি শব্দটা হচ্ছে ফিউডালিজম। তাহলে দুটো পার্টে বিষয়টা পড়তে হবে। আজকে প্রথম অংশটা পড়াবো। আমি আজকে অত্যন্ত সংক্ষেপে বলবো যে ফিউডালিজম জিনিসটা কি, তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এবং সেটা কিভাবে ইউরোপে অরিজিনেট এবং ইভলভ করলো, অর্থাৎ সামন্ততন্ত্রটা ইউরোপে কিভাবে আস্তে 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 দেখা দিল একটা ব্যবস্থা হিসেবে, এবং তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এবং কিভাবে সেটা বিবর্তিত হলো। এটা গেল একটা পার্ট। আর এরই পরের পার্টটা হচ্ছে ক্রাইসিস অফ ফিউডালিজম। ক্রাইসিস অফ ফিউডালিজম মানে হচ্ছে সামন্ততন্ত্রে কি করে সংকট দেখা দিল। সামন্ততান্ত্রিক সংকট দেখা দেওয়ার পরই এর সাথে জুড়ে থাকবে রাইজ অফ ক্যাপিটালিজম, কিভাবে পুঁজিবাদের উদ্ভব হলো। তাহলে এখানে আমার মূল বক্তব্যের বিষয় হচ্ছে দুটো পার্টে জিনিসটা করানো হবে। প্রথম পার্টটা হচ্ছে সামন্ততন্ত্র কি, কিভাবে সেটা অরিজিনেট করছে, এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে সামন্ততন্ত্রের সংকট কিভাবে দেখা দিচ্ছে এবং কিভাবে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উদ্ভব ঘটছে। এটা আমি নেক্সট দিনের ক্লাসে পড়াবো, এটা আজকের ক্লাসে পড়াবো। আচ্ছা, এর জন্য আমাকে গত ক্লাসে যা যা পড়িয়েছি সেই জায়গাটাতে দু একটা জিনিস একটু তোদেরকে আবার মনে করিয়ে দিতে হবে। কি মনে করাতে হবে? প্রথম জিনিসটা যেটা মনে করানোর দরকার আছে সেটা হচ্ছে মধ্যযুগ। আমি আগের দিনই ক্লাসে বলেছিলাম যে আমরা যখন সামন্ততন্ত্র করব, সামন্ততন্ত্রটাকে আমরা দেখবো একটা ব্যবস্থা হিসেবে। কি ব্যবস্থা? মধ্যযুগের ইউরোপকে যে ব্যবস্থাটা বিশিষ্টতা দিয়েছিল, অর্থাৎ আমরা যদি মধ্যযুগের ইউরোপ ভাবি, তাহলে মধ্যযুগের ইউরোপে যে ব্যবস্থাটা ধীরে 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 প্রতিষ্ঠিত এবং বিবর্তিত হয় তাই হচ্ছে সামন্ততন্ত্র। এই সামন্ততন্ত্র কি ধরনের ব্যবস্থা, তার হিস্টোরিওগ্রাফিটা কি, মানে সামন্ততন্ত্রকে কিভাবে মানে দেখা হয়েছে, ঐতিহাসিক মহল কি চোখে সামন্ততন্ত্রকে দেখেছেন, তার চরিত্রগুলো কি, সেগুলোতে এবার আসি। তার আগে খুব সংক্ষেপে মধ্যযুগটাকে আমি একটু ক্ল্যারিফাই করি। সাধারণভাবে মধ্যযুগকে, ইউরোপের ইতিহাসের মধ্যযুগকে অনার্স লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয় যে 800 খ্রিস্টাব্দের শুরু এবং মোটামুটি ভাবে 13th সেঞ্চুরি, ওই 1268 হোয়েনস্টেফেনদের পতন পর্যন্ত এটাকে আগে মধ্যযুগ হিসেবে দেখা হতো। এখন মধ্যযুগটাকে একটু আমরা মানে আধুনিক ইতিহাস চর্চার সঙ্গে সঙ্গতি রেখে মধ্যযুগটাকে একটু প্রসারিত করব। প্রসারিত কিভাবে করব? আমরা এটাকে প্রসারিত করব 5th সেঞ্চুরি থেকে একদম 15th সেঞ্চুরি পর্যন্ত। 5th থেকে 15th আমরা জানি 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটলো। এর পরবর্তী সময়কালটা যেটা আস্তে আস্তে বিবর্তিত হতে শুরু করলো, সেখান থেকে শুরু করে অন্তত 15th সেঞ্চুরি পর্যন্ত যে সময়কাল, সেটাকেই কিন্তু আমরা মধ্যযুগের পরিপূর্ণ ব্যাপ্তি হিসেবে দেখব। ইনফ্যাক্ট এখানে আমরা তিনখানা ধাপে মধ্যযুগকে ভাঙবো। আমি আমি তোদেরকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে মধ্যযুগের যে সুবিস্তৃত সময়কাল, সেই সময়কালটা ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে কি দাঁড়াবে, তাই আমরা একে ভাঙবো তিনখানা যুগে। কি কি? প্রথমটাকে আমরা বলবো আর্লি মিডিল এজ। আর্লি মিডিল এজ বা আদি মধ্যযুগ, মধ্যযুগের প্রথম পর্যায়, আর্লি মিডিল এজ। এটাকে লেট অ্যান্টিকুইটিও বলা হয়। লেট অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগের একদম শেষ সময়। এই লেট অ্যান্টিকুইটি, সরি, QUITY, লেট অ্যান্টিকুইটি মানে প্রাচীন যুগের একদম শেষ সময়। এটা শুরু হচ্ছে ওই 5th সেঞ্চুরি থেকে শুরু করে, এবং এটা মোটামুটি কোথাও কোথাও 10th, কোথাও কোথাও 11th সেঞ্চুরি অব্দি স্থায়ী হচ্ছে। তাহলে এটা গেল মধ্যযুগের একদম প্রাথমিক পর্যায়। এই পর্যায়টার কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো? এই পর্যায়টার বৈশিষ্ট্য হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ দুটো ঘটনা হচ্ছে। ওয়ান, রাইজ অফ ইসলাম, যেটা কিনা ইউরোপের ইতিহাসকে কিছুটা হলেও প্রভাবিত করবে। রাইজ অফ ইসলাম একটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্প্রেড অফ খ্রিস্টানিটি, অর্থাৎ খ্রিস্ট ধর্মের একটা বিকাশ ঘটছে। খ্রিস্ট ধর্মটা ছড়িয়ে পড়ছে। আমি আগের দিনই তোদেরকে ম্যাপে দেখিয়েছিলাম যে খ্রিস্ট ধর্ম কত দ্রুত প্রসারিত হয়েছে। 3 নম্বর হচ্ছে সার্লেম্যানের উত্থান। মানে সার্লেম্যানের উত্থানটা যখনই আমরা দেখবো, সার্লেম্যানকে যখনই আমরা দেখবো, তার সাথে সাথে আরেকটা জিনিস হবে, রাইজ অফ ফিউডালিজম, অর্থাৎ সামন্ততন্ত্রের উত্থান, সামন্ততন্ত্রের উদ্ভব। এ দুটো প্রায় পরস্পরের হাত ধরে এসেছিল।
তাহলে এইগুলো হচ্ছে এই যুগটার বিশেষ বৈশিষ্ট্য। তার মানে কি কি? আর্লি মিডিয়াল এজে আমরা দেখছি একটা হচ্ছে ইসলামের উত্থান ঘটছে, খ্রিস্ট ধর্মের প্রসার ঘটছে, শার্লেমেন এবং সামন্ততন্ত্র। শার্লেমেনের সাম্রাজ্য যেমন প্রতিষ্ঠিত হচ্ছে, সেরকম সামন্ততন্ত্র কিন্তু ধীরে 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 মাথাচাড়া দিয়ে উঠছে। এটা গেল আর্লি মিডিল এজ। আচ্ছা, লেখার জায়গা আছে। এরপর সেকেন্ড যে সময়কালটা বা যে ভাগটাকে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হাই মিডিল এজ। হাই মিডিল এজ মানে একদম মিডিল এজের চরম বিবর্তন, একদম পরিণত পর্যায়। মধ্যযুগের যে পরিণত পর্যায়, এর সময়কালটা ধরে নিতে পারিস ওই 10th বা 11th, যেখানে প্রথম পর্যায়টা শেষ, সেই সেঞ্চুরিটা থেকে শুরু করে মোটামুটি 1300। কেউ কেউ এটাকে আরেকটু বাড়াচ্ছেন, কিন্তু আরবিট্রারি ওয়েতেও যদি আমরা দেখি যে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত। এইখানে কি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যুগে যেটার অভাব ঘটেছিল সেটা হচ্ছে যে বাণিজ্য। এখানে কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস শুরু হচ্ছে, বিশেষ করে ট্রেড ইন লাক্সারি আইটেমস, এবং সেটা হচ্ছে কিছুটা হলেও লং ডিস্টেন্স, আর ইউরোপের মধ্যে সেটা কিন্তু লোকালাইজড। তার মানে এই যুগটার সাথে, মানে একদম প্রথম যুগটার সাথে দ্বিতীয় যুগটার হাই মিডল এজের সব থেকে বড় যে পরিবর্তনটা হচ্ছে, দ্যাট ইজ এই সময় কিন্তু ট্রেড ইন লাক্সারি আইটেমসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে অনুপস্থিত। এগেইন ইন্টারেস্টিংলি, সামন্ততন্ত্র কিন্তু ইভলভ করে চলেছে। এমন ভাবার কোনো কারণ নেই যে সামন্ততন্ত্র এখানে নেই, আছে। ইসলামের উপস্থিতি আছে, খ্রিস্টানিটি আছে। এবার শার্লেমেন তো অবশ্যই থাকবেন না, একদম অন্য সময়কাল, পলিটিক্যাল অনেক পরিবর্তন তখন ঘটছে। কিন্তু মাইন্ড ইট, ইসলাম এবং খ্রিস্টানিটি যেমন বিরাজ করছে, সেরকম সাথে সাথে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সময়টা কেন আলাদা? না, এখানে কিন্তু লাক্সারি আইটেমস এর উপর ট্রেডটা কিন্তু দেখা দিচ্ছে। থার্ড এজটা, মধ্যযুগের একদম শেষ পর্যায়টাকে বলা হচ্ছে লেট মিডল এজ, অন্তিম পর্ব। এই লেট মিডল যে সময়টা, অবভিয়াসলি সেটাকে আর্লি মডার্ন, খুব স্বাভাবিকভাবে এটা যেমন লেট অ্যান্টিকুইটি, সেরকম এটা আধুনিক যুগের একদম সূচনা পর্ব, আর্লি মডার্ন। আর্লি মডার্নের উদ্ভবটা ঘটছে, এটাকে ওই 1300 থেকে 1500-র মধ্যে স্থান দেওয়া যায়। এই সময়ের মধ্যে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, না আমরা দুটো ঘটনা ঘটবে এখানে। সেটা হচ্ছে প্লেগ, মারাত্মক একটা মহামারী, যা যা ইউরোপ অর্থনীতিটাকে পুরো শ্যাটার করে দিয়েছিল, এবং তার একটা দীর্ঘ 1 শতক 2 শতক ধরে তার প্রভাব ছিল। 2 নম্বর যেটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে রেনেসার আবির্ভাব ঘটে গেল। এই সময় থেকে কিন্তু ইউরোপে, মানে বিশেষ করে ইটালিতে রেনেসার আগমন ঘটছে, এবং ধীরে 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 সামন্ততন্ত্রের যে লুপহোলস গুলো, সামন্ততন্ত্রের যে ক্রাইসিস গুলো, সেগুলো কিন্তু দেখা দিতে শুরু করছে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে মধ্যযুগ একটা সুবিস্তৃত পর্যায়, তার 3টে সুস্পষ্ট বিভাজন রেখা ঐতিহাসিকটা করছেন। একটা হচ্ছে আর্লি মিডল এজ, যেটা 5th to 10th or 11th সেঞ্চুরি পর্যন্ত যার স্থায়িত্ব। একটা হচ্ছে হাই মিডল এজ, 10th 11th সেঞ্চুরি থেকে শুরু করে 14th সেঞ্চুরির গোড়া পর্যন্ত যার স্থায়িত্ব। এবং লাস্ট হচ্ছে লেট মিডল এজ, যেটা কিনা আর্লি মডার্ন এজের একদম সূচনা। সেইটা হচ্ছে ওই মোটামুটি 14th সেঞ্চুরি এবং 15th সেঞ্চুরি, মানে 16th সেঞ্চুরির আগে পর্যন্ত এই পর্বটা আমরা দেখতে পাই। এই হচ্ছে মধ্যযুগের ইউরোপের সুবিস্তৃত সময়কাল। এই সময়কালের উদ্ভব এবং বিকাশ সামন্ততন্ত্রের ক্ষেত্রে ঘটেছে। তার মানে কি, এই গোটা পিরিয়ডটা স্টার্টিং ফ্রম 5th সেঞ্চুরি ও 6th সেঞ্চুরি, সেখান থেকে আমরা যদি 14th বা 15th সেঞ্চুরি অব্দি যাই, তাহলে এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যবস্থা হিসেবে সামন্ততন্ত্রের উদ্ভব এবং বিবর্তন ঘটলো। এমনকি একদম শেষে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সামন্ততন্ত্রের অবক্ষয়ের প্রথম যে চিহ্নগুলো, সেগুলো কিন্তু এই সময় দেখা দিই। এই হচ্ছে যুগের বিভাজন। কারো কিছু প্রশ্ন আছে এখানটা থেকে? থাকলে করে নেন। কারো কিছু জিজ্ঞাসা আছে, না বোঝা গেছে? হ্যালো, বুঝতে পেরেছিস তোরা? হ্যালো, তোরা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ স্যার। একটু তাড়াতাড়ি রেসপন্স কর, এত টাইম নিস না, ঠিক আছে? যদি আমি জিজ্ঞেস করি বুঝতে পেরেছিস কিনা, তাহলে একটু তাড়াতাড়ি বল। অনেকটা টাইম ইয়ে হয়ে যায় তো, রেকর্ডিং এ আছে, রেকর্ডিং মোড আছে, অসুবিধা। এবার আমি আচ্ছা, ঠিক দ্বিতীয় আছে। যেটাই আসবো, সেটা সেটা হচ্ছে হোয়াট ইজ ফিউডালিজম, সামন্ততন্ত্র কি। এবার স্বাভাবিকভাবে সামন্ততন্ত্র সংক্রান্ত মারাত্মক ঐতিহাসিক বিতর্ক বা চর্চা রয়েছে। আমি চর্চা কথাটাই বলি।
এবার ইতিহাস চর্চাকে যদি আমরা খুব সংক্ষিপ্ত সারে নিয়ে আসি, মানে খুব খুব ক্যাটাগরিক্যালি কয়েকটি অংশে ভাগ করি, তাইলে আমরা দেখব মূল আলোচনাটা সামন্ততন্ত্রের চারটি দিককে ধরে হয়েছে। যেমন ধর, আমি চারটেই একদম মানে উল্লেখ করে দিচ্ছি। আমি প্রথমে একজনের কথা বলছি, যিনি হচ্ছেন জন ক্রিচলে। আচ্ছা, এই আলোচনাটা মূলত হয়েছে ইংরেজ, জার্মান, ফরাসি ইত্যাদি ইউরোপীয় পণ্ডিতবর্গের মধ্যে। এই ক্রিচলে সামন্ততন্ত্রকে দেখছেন একটা মিলিটারি ইনস্টিটিউট হিসেবে, অর্থাৎ একটা সামরিক দিক দিয়ে। অর্থাৎ সামন্ততন্ত্রটাকে তিনি বলছেন যে এটা একটা সামরিক আঙ্গিক আছে। এটা ক্রিচলে বলছেন, জন ক্রিচলে। আরেকজন ঐতিহাসিক রাস্টান কোলবার্ন, COULBORN, তিনি কি বলছেন? তিনি বলছেন এটার একটা প্রশাসনিক বা রাজনৈতিক আঙ্গিক আছে। আমি প্রশাসনিক কথাটাই বললাম। প্রশাসনিক মানে হচ্ছে এক কথাই বললে এটা হচ্ছে সরকার পরিচালনা বা রাষ্ট্র পরিচালনার একটা পদ্ধতি, একটা গভর্নমেন্ট, একটা মেথড অফ গভর্নেন্স, একটা মেথড যার মাধ্যমে সেই সময়ে প্রশাসনটাকে চালানো হচ্ছে। এবং সেটার মূল ধারাটা কি? একটা রিলেশনশিপ যেটা গড়ে উঠছে লর্ড এবং ভ্যাসালের মধ্যে, অর্থাৎ প্রভু এবং তার অনুচরের মধ্যে। বাকি সবাই মিউট থাকবি, আনটিল এন্ড আনলেস আমি কিছু বলি ততক্ষণ সবাই মিউট থাকবি। আচ্ছা, তাদের মধ্যে গড়ে উঠছে, লর্ড এবং ভ্যাসালের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। এবং এখানে কি হচ্ছে, তিনি বলছেন যে ক্ষমতাটা ছড়িয়ে যাচ্ছে। কথাটা ইউজ করা হচ্ছে পার্সেলড, অথরিটি ইজ পার্সেলড অ্যামাউন্ট পকেটস। অর্থাৎ এক কথাই বললে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটছে। এটা আরেকটা হিস্টোরিওগ্রাফির আরেকটা দিক। 3 নম্বর যিনি ঐতিহাসিক, তার নাম সবাই তোরা শুনে থাকবি, বিখ্যাত ঐতিহাসিক মার্ক ব্লক। এবার মার্ক ব্লক, তিনি একটা বিশেষ গোষ্ঠীর ঐতিহাসিক, অ্যানালস গোষ্ঠী বলা হয়। তিনি কিন্তু সামন্ততন্ত্রের ওপর একটা মারাত্মক চর্চা করেছেন, খুব মানে প্রাঞ্জল, গ্রহণযোগ্য, তথ্যনিষ্ঠ চর্চা। তিনি কি কি বৈশিষ্ট্য দিচ্ছেন সামন্ততন্ত্রে? প্রথম যেটা বলছেন, দ্যাট শুড বি আ সাবজেক্ট পেজেন্ট্রি। আমি পুরোটা লিখছি না, তবু কিছুটা লিখছি। সাবজেক্ট পেজেন্ট্রি মানে হচ্ছে একটা কৃষক কুল যারা অধীন, অর্থাৎ অধীন কৃষক কুল, মানে যাদের কিছুই নেই, যারা এক কথাই বললে যারা দাসে পরিণত হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া সামন্ততন্ত্রে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে সার্ভিস টেনান্টমেন্ট, যেটাকে বলা হচ্ছে ফিপ ব্যবস্থা। ফিপ মানে কি? ওই যে বললাম একজন আরেকজনের অধীনে কাজ করছে। আমি এটা পরে আসবো, হোয়াট ইজ ফিপ, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার অধীনে যারা কাজ করছে তাদেরকে আমি ডাইরেক্ট স্যালারি দিচ্ছি না। স্যালারি না দিয়ে তাদেরকে আমি একটা জমিখণ্ডের ওপর শাসন করার অধিকার দিয়ে দিচ্ছি, একটা জমিখণ্ডের ওপর পূর্ণ অধিকার দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ কল্ড ফিপ। মানে সিস্টেমটা এরকম, সহজ করে বলবো। 3 নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে নাইট নামক যোদ্ধাদের শক্তি, এদের ক্ষমতা মানে কি? পুরো জিনিসটাই, মানে এই যে গোটা সিস্টেমটা চলতো, সেই সিস্টেমটা চলতো এদের ওপর নির্ভর করে। হু আর দ্য নাইটস? দে আর দ্য ওয়ারিয়ার পিপল। ওয়ারিয়ার মানে কিরকম? ঘোড়ায় চড়তে জানে, অস্ত্র, বিশেষ করে তীর ধনুক এবং বর্ষা এবং ঢাল, এগুলোতে তারা অত্যন্ত পারদর্শী। তাহলে এই নাইটদের কথাও আমি পরে আসবো। তো এই নাইটহুড এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এর ফল স্বাভাবিকভাবেও তিনিও কিন্তু এই ডিসেন্ট্রালাইজেশন বা ফ্র্যাগমেন্টেশন অফ পলিটিক্যাল অথরিটিকে যোগ দিচ্ছেন। অর্থাৎ রাজার ক্ষমতাটা এক কথাই বললে ভীষণভাবে ভেঙে যাচ্ছে বা বিকেন্দ্রীভূত হচ্ছে। অর্থাৎ রাজার হাত থেকে, লর্ড থেকে ভ্যাসালদের হাতে ছড়িয়ে পড়ছে। এইটা কিন্তু তিনি আরেকটা বৈশিষ্ট্য দিলেন। কিন্তু এটাও তিনি বললেন তার সাথে সাথে যে এখানে যে মানিটারি ব্যবস্থা, অর্থাৎ মুদ্রা ব্যবস্থা, সেটা ভীষণ স্লাগিস। অর্থাৎ খুব বেশি যে মুদ্রার লেনদেন হচ্ছে তা কিন্তু নয়। স্লাগিস কথাটা বলছেন, অর্থাৎ খুব বেশি মুদ্রার প্রচলন নেই, বা মুদ্রা যেটুকুন প্রচলন আছে সেটা কিন্তু খুব বেশি, মানে ট্রানজিশনটা সেটা কিন্তু ভীষণ কম। এছাড়া অবশ্যই একটা মারাত্মক যে সামন্ততন্ত্র গোটা ইউরোপ জুড়ে পরিব্যাপ্ত, কিন্তু সব জায়গায় একরকম নয়। অর্থাৎ সামন্ততন্ত্রের রিজিওনাল ভ্যারিয়েশন আছে। অর্থাৎ এক একটা অঞ্চলের সামন্ততন্ত্র এক এক রকম,
এর সাথে সাথে এটাও বলে দিলেন মার্ক ব্লক যে ইউরোপের এমন কোনো জায়গা ছিল না যেখানে সামন্ততন্ত্র 100% প্রযুক্ত হয়েছিল। অর্থাৎ সামন্ততন্ত্র ইউরোপের প্রত্যেক জায়গাতে, প্রত্যেক স্থানে সম্পূর্ণভাবে প্রযুক্ত হয়নি। অর্থাৎ ইটালির মতো জায়গা যেখানে সামন্ততন্ত্রের প্রভাবটা তুলনামূলক কম ছিল, জার্মানির মতো জায়গা যেখানে সামন্ততন্ত্রের প্রভাবটা খুব বেশি ছিল। তার মানে এটাই যে কোথাও কিন্তু সামন্ততন্ত্রটা একদম 100% পরিব্যাপ্ত হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে কোথাও বেশি কোথাও কম। তাহলে এই এই হচ্ছে মার্ক ব্লক সামন্ততন্ত্রকে যেভাবে দেখেছে। লাস্ট অফ অল আরেকটা খুব ইম্পর্টেন্ট হিস্টোরিওগ্রাফির পার্ট আছে, দ্যাট ইজ মার্কসিয়ান কনসেপ্ট। মার্কস এবং এঙ্গেলস দুজনেই কিন্তু সামন্ততন্ত্রকে দেখেছেন খুব সহজভাবে বললে যে এটা একটা ক্লাস, একটা শ্রেণী বিভাজন। কি রকম শ্রেণী বিভাজন? এখানে হচ্ছে ভূমিদাস মানে সামন্ত প্রভু এবং ভূমিদাস। সামন্ত প্রভু হচ্ছেন যিনি শোষণ করছেন, আর যারা শোষিত হচ্ছে তারা হচ্ছে সার্ফ বা ভূমিদাস। বিষয়টা খুব স্পষ্ট। তাহলে নোবিলিটি এবং সার্ফের মধ্যে রিলেশনশিপ, এবং তার মধ্যে রিলেশনশিপটা আমি আগে তিনি তোদের বলেছিলাম সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদের ওপরেই পুরো বিষয়টাকে তারা দাঁড় করছে। এখানে বৈশিষ্ট্যগুলো, সামন্ততন্ত্র একটা উৎপাদন ব্যবস্থা, অর্থাৎ মার্কস এবং মার্কসিয়ান হিস্ট্রির মতে দিস ইজ আ মোড অফ প্রোডাকশন। পুরো অর্থনৈতিক দিক দিয়ে তারা দেখছেন সামন্ততন্ত্রকে অর্থনৈতিক উৎপাদনের একটা পদ্ধতি বা ব্যবস্থা, যেখানে সামন্ত প্রভুরা এদেরকে এক্সপ্লয়েট করবেন। কি করবেন? শোষণ করবেন। সামন্ত প্রভুরা শোষণ করছেন ভূমিদাসদের। এক্সপ্লয়টেশন অফ রেন্ট বাই লর্ডস বা অ্যাপ্রোপ্রিয়েশন অফ রেন্ট বাই দ্য লর্ডস। এখানে স্বাভাবিকভাবেই এই ব্যবস্থাটা কিরকম? এই ব্যবস্থাটা হচ্ছে প্রাইমারিলি অ্যাগ্রো বেসড বা এগ্রিকালচারাল। তাহলে প্রাইমারিলি অ্যাগ্রো বেসড মানে জমি কেন্দ্রিক অর্থনীতি, যেখানে ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে কম চলছে। আর এখানে কেন ইনি শোষণ করতে পারছেন? তার হাতেই পুরো ক্ষমতাটা কিসের মাধ্যমে তিনি প্রয়োগ করছেন? এখানে নাইট আসবে, তাহলে সেনাবাহিনী তার হাতে, পুরো প্রশাসন তার হাতে, কোর্ট তার হাতে, বিচার তার হাতে, সবকিছুই তার হাতে। ফলে সামন্ত প্রভু যথেচ্ছাচার করতে পারছেন, যেমন করে ইচ্ছা শোষণ করতে পারছেন। কেন পারছেন? তার কারণ এই যে শ্রেণীটা আছে ভূমিদাস, এই শ্রেণীটার ক্ষেত্রে দুটো জিনিস প্রযোজ্য। এক নম্বর, তাদের জমিতে কোনো স্বত্ব নেই, জমি মালিকানা যেটাকে আমরা বলি, তাহলে জমি মালিকানা নেই। ভূমিদাসের কি নেই? জমি মালিকানা নেই। আর দু নম্বর হচ্ছে সে আইনগতভাবে স্বাধীন নয়, তিনি সামন্ত প্রভুর অধীনে, স্বাধীন নয়। অর্থাৎ তিনি সামন্ত প্রভুর সম্পত্তি। একটা গরু, একটা জমি ইত্যাদি যেমন সামন্ত প্রভুর সম্পত্তি, সেরকম ভূমিদাস বা সার্ফরাও হচ্ছে সামন্ত প্রভুর সম্পত্তি। তাহলে মূলত এই চারটে ডাইমেনশনে আমরা এই সামন্ততন্ত্রের বিষয়টাকে দেখছি। একটা হচ্ছে মিলিটারি, অর্থাৎ সামরিক একটা তার আঙ্গিক ছিল, আমি এক্ষুনি আসবো সেটাতে। দু নম্বর হচ্ছে প্রশাসনিক একটা আঙ্গিক ছিল। মার্ক ব্লক সেখানে গুরুত্ব দিচ্ছেন যে হ্যাঁ এগুলো তো ছিল, তার সাথে সাথে যেটা ছিল একটা অধীন কৃষক কুল। তার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখানেও প্রচন্ড বিকেন্দ্রীকরণ ছিল, কিন্তু তার সাথে সাথে রিজিওনাল ভ্যারিয়েশন ছিল। অর্থাৎ সব জায়গায় সামন্ততন্ত্র সমভাবে প্রযুক্ত হয়নি, এবং এক জায়গায় ওঠা পড়া, এক জায়গার সাথে তার সময়গত তারতম্য আছে, আমরা পরবর্তীকালে সেটা দেখব। আরেকটা ফোর্থ খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মার্কসিস্ট হিস্টোরিওগ্রাফি। সেখানে স্বাভাবিকভাবেই মোড অফ প্রোডাকশন হিসেবে সামন্ততন্ত্রকে দেখানো হয়েছে, এবং সেখানে সমাজের দুটো ভাগ, সমাজের দুটো শ্রেণী, যেখানে সামন্ত প্রভু ভূমিদাসকে তার অধিক শক্তি বলে, যেহেতু তিনি প্রচুর ক্ষমতার অধিকারী, শক্তির অধিকারী, রিসোর্স তার হাতে, সেহেতু তিনি শোষণ করছেন। আর ভূমিদাসটা কেন শোষিত হচ্ছে? জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট জমির মালিকানা তাদের নেই এবং তারা স্বাধীন নয়, আইনগতভাবে তারা স্বাধীন নয়। তো এইটা হচ্ছে সামন্ততন্ত্রের ওভারঅল হিস্টোরিওগ্রাফি। বোঝা গেল ইতিহাস চর্চা কিভাবে মোটের ওপর ঐতিহাসিকরা, গবেষকরা, মূলত যারা নামকরা গবেষক, তারা সামন্ততন্ত্রকে দেখেছেন বা দেখছেন। এবার আমি আসবো একে একে যে সামন্ততন্ত্রটার উদ্ভব কিভাবে হচ্ছে এবং সে কি কি ক্যারেক্টারিস্টিক্স তার নিচ্ছে। খুব জিনিসটা ধাপে ধাপে আমি বলছি এই কারণে যে যাতে করে তোদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই বলে দিই, সামন্ততান্ত্রিক ব্যবস্থার উদ্ভব ঘটেছিল রোমান সাম্রাজ্যের পতনের পর, পশ্চিম রোম সাম্রাজ্যের পতনের পর। দুটো জিনিস এখানে যুক্ত হয়েছিল। একটা হচ্ছে রোমান ভিলা,
মানে প্রাসাদগুলো, তার সাথে যুক্ত হয়েছিল জার্মান ভিলেজ কনসেপ্ট, অর্থাৎ জার্মান ভূমির যে গ্রামগুলো ছিল সেখানকার যে রীতিনীতি ছিল এই দুটো মিশে গেছিল, অর্থাৎ রোমান অ্যাডমিনিস্ট্রেশনের ভিলা অ্যাডমিনিস্ট্রেশনের রীতিনীতি এবং জার্মান ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনের রীতিনীতি মিশে গেছিল। কিরকম ভাবে মিশে গেছিল এটা বলতে গেলে আমাকে ক্যারোলিনজিয়ান সাম্রাজ্যের উদ্ভবের সময়কালটা বলতে হবে। ফ্রাঙ্ক ডোমেনে, অর্থাৎ আমি আগের দিন যে সময়কালের মধ্যযুগের ইউরোপের প্রথম দিকটা বলছিলাম, ফ্রাঙ্ক ডোমেনে বা ফ্রাঙ্ক সময়কালে আমরা দুটো বংশকে দেখব। একটা হচ্ছে মেরোভিঞ্জিয়, এই বাংলাতে লেখা একটু অসুবিধা, যাকে মেরোভিঞ্জিয় বংশ, আর একটা হচ্ছে ক্যারোলিঞ্জিয় বংশ। ক্যারোলিঞ্জিয় বংশ, এই ক্যারোলিঞ্জিয় বংশের শাসক হচ্ছেন শার্লেমেন, আমি পরে আসছি। এই মেরোভিঞ্জিয় বংশ এবং ক্যারোলিঞ্জিয় বংশের সময়কাল থেকেই এই যে রয়্যাল এস্টেট, অর্থাৎ রাজার যে বিস্তীর্ণ জমিখণ্ড আছে, সেই জমিখণ্ডটার মানে আমি কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেটিভ দৃষ্টিকোণ থেকে সামন্ততন্ত্রকে দেখছি কিভাবে সেটা অরিজিনেট করছে। প্রথমে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বা গভর্নমেন্টের দিক থেকে বিষয়টাকে দেখব। সেখানে দেখতে গিয়ে এই জিনিসটাকে বলা হচ্ছে যে এখানে কি হলো, তার অঞ্চল মানে তার যে বিস্তীর্ণ অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলের যে গুরুত্বপূর্ণ ভাগগুলো, সেই প্রত্যেকটা ভাগের দেখাশোনার জন্য যে গুরুত্বপূর্ণ পদাধিকারীর ক্ষমতা বাড়লো, দ্যাট ইজ মেয়র অফ দ্য প্যালেস। মেয়র অফ দ্য প্যালেস, আচ্ছা কোন সময়ের কথা বলছি? যে সময় বারবার ইউরোপে ঘন ঘন বর্বর মানে উত্তর দিক থেকে মানে কি বলবো স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল থেকে বর্বরদের আক্রমণ ঘটছে জার্মান ভূমি অঞ্চল। এখন সেই রকম পরিস্থিতিতে মেরোভিঞ্জিয়দের সময়কালেই এই মেয়র অফ দ্য প্যালেস পদটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করে। কিরকম ভাবে শুরু করতে পারে হয়ে ওঠে? মূলত এরা ছিল লোকাল ল্যান্ড ওনার্স। ল্যান্ড ওনার্স মানে শক্তিশালী, শুধু তাই নয় জমির মালিক যার নিজের এলাকায় ক্ষমতা ছিল। শুধু তাই নয়, এক একটা অঞ্চল, ধর আমি কথা বলছি যে ফ্রাঙ্ক অঞ্চলে কয়েকটা ছোট ছোট প্রিন্সিপ্যালিটিস ছিল, যেমন একটা হচ্ছে অস্ট্রেশিয়া, যেমন একটা হচ্ছে নরাসিয়া, যেমন আরেকটা হচ্ছে ধর বার্গান্ডি। এরকম নানান রকম অঞ্চল ছিল। তো প্রত্যেকটা অঞ্চলে এরকম একজন করে মেয়র অফ দ্য প্যালেস ছিল। এই মেয়র অফ দ্য প্যালেস কি করছেন? প্রত্যেকে তার নিজ নিজ অঞ্চলে আরো ছোট ছোট যে জমিদাররা আছে তাদের প্রভুতে পরিণত হচ্ছে। তার কারণ কি? তার কারণ ক্রমাগত আক্রমণ হচ্ছে। এই আক্রমণ যখন হচ্ছে তখন এককভাবে এক্স অঞ্চলের বা ওয়াই অঞ্চলের বা জেড অঞ্চলের প্রভুরা এই আক্রমণকে মোকাবিলা করতে পারছে না, ফলে একটা কোথাও তাদের ইউনাইটেড হতে হবে। তো ইউনাইটেড হচ্ছে কার মাধ্যমে? মেয়র অফ দ্য প্যালেসের মাধ্যমে। এদের সঙ্গে এদের লড়াই চলতে পারে, সেখানেও কিন্তু এককভাবে কেউ লড়াই করবে না। এই গোটা ইউনিটটা, ধর অস্ট্রেশিয়া এটার নাম, এটা অস্ট্রেশিয়ার যিনি মেয়র অফ দ্য প্যালেস থাকবেন তার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নরেসিয়ার সাথে লড়াই করবে এবার, বা বার্গেন্ডির সাথে লড়াই করবে, বা উত্তর দিক থেকে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করবে। তার মানে এখানে মেয়র অফ দ্য প্যালেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো, এবং লোকাল নোবিলিটিরা, আঞ্চলিক যে মানে প্রভুরা, তারা এদেরকে সাপোর্ট করতে লাগলো। এবং এটা থেকে একটা ব্যবস্থার জন্ম হলো, যে ব্যবস্থাটাকে বলা হচ্ছে কমেন্ডেশন। এই শব্দটা ইংরেজিতে এরকম ভাবেই লিখতে হবে বা এরকম ভাবে বুঝতে হবে। কমেন্ডেশন মানে কি? কমেন্ডেশন মানে হচ্ছে যে এই মেয়র অফ দ্য প্যালেস এবং তার নিচে যে যারা লোকাল লেভেলে জমিদার আছে তাদের মধ্যে একটা চুক্তি হলো। চুক্তিটা কি? চুক্তিটা কিচ্ছু না, একটা ফর্মাল কন্ট্রাক্ট বিটুইন দ্য লর্ড অ্যান্ড দ্য ভ্যাসেল। ব্যাপারটা কি দাঁড়ালো? মেয়র অফ দ্য প্যালেস, মেয়র অফ দ্য প্যালেস হয়ে গেলেন প্রভু, আর তার আন্ডারে ভ্যাসাল বা তার অনুচর হিসেবে পরিণত হলো একজন লোকাল ল্যান্ডলর্ড। কি? তিনি একে রক্ষা করবেন, সব রকম সাহায্য দেবেন। কি কি সাহায্য দেবেন? প্রয়োজনে যখন কোনো কারো দ্বারা আক্রান্ত হবে তাকে মানে তাকে বাঁচানোর, তার রসদ, সবকিছুর ব্যবস্থা কিন্তু মেয়র অফ দ্য প্যালেস করবেন। এক কথায় এই যে ল্যান্ডলর্ড বা ভ্যাসাল হিসেবে যাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন, তাকে রক্ষার দায়িত্ব মেয়র অফ দ্য প্যালেসের হাতে গিয়ে পড়ছে। তাহলে এই বিনিময়ে কি করবে? এই বিনিময়ে মেয়র অফ দ্য প্যালেসকে মানে তার প্রভুকে সার্ভিস দেবে। এই সার্ভিসটা কি? এই সার্ভিসটা দু রকম, একটা হচ্ছে মিলিটারি আর একটা হচ্ছে ফিনান্সিয়াল। তাহলে দু রকমের সার্ভিস তাকে দিতে হবে, একটা মিলিটারি একটা ফিনান্সিয়াল।
এবার ভেবে দেখ, ধর এটা একটা অঞ্চল, এই অঞ্চলে ধর সাপোজ টু সে এই একটা রাজ্য, যেখানকার যিনি যেখানকার যিনি প্রভু বা সেখানকার যিনি শক্তিশালী ব্যক্তি, তিনি মেয়র অফ দ্য প্যালেসে পরিণত হয়েছেন। এবার এইরকম অনেক ছোট 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 ল্যান্ডলর্ড আছে যারা এই অঞ্চলে তার থেকে একটু কম শক্তিশালী। এবার তারা সবাই এর মাধ্যমে ঐক্যবদ্ধ হলো, একে প্রভু হিসেবে মেনে নিল। এখানে শর্তটা কিচ্ছু না, শর্তটা হচ্ছে এরা দেখবে এ শক্তিশালী কিনা তাদের থেকে, তাদেরকে রক্ষা করতে পারবে কিনা। আর ইনি কি দেখবেন, ইনি দেখবেন যে এই যাদেরকে আমি ভ্যাসাল হিসেবে মেনে নিচ্ছি তারা আদৌ আমার ভ্যাসাল হওয়ার যোগ্য কিনা, অর্থাৎ তারা আমাকে মিলিটারি সার্ভিসটা প্রোভাইড করতে পারবে কিনা। তাহলে এই জিনিসটা যে হলো একটা ফর্মাল কন্ট্যাক্ট, সেটাকেই বলা হচ্ছে কমেন্ডেশন, সেটাকেই বলা হচ্ছে আনুগত্য এবং অধীনতার একটা চুক্তি। এবার স্বাভাবিকভাবেই যারা ধর ভ্যাসালে পরিণত হলো, মেয়র অফ দ্য প্যালেসের যেমন নিজস্ব সেনাবাহিনী লাগবে, ভ্যাসালদেরও সেরকম নিজস্ব সেনাবাহিনী লাগবে। এই যে সেনাবাহিনীর বৈশিষ্ট্য কি হবে, প্রথম কথা হচ্ছে সেনা। কি সেনা? একদম এক কথাই বললে ক্যাভেলরি। মধ্যযুগের ইউরোপের যুদ্ধ বিগ্রহে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অশ্বারোহী বাহিনী, অশ্বারোহী মানে ইংরেজিতে বলা হয় ক্যাভেলরি। এই যে অশ্বারোহী বাহিনী সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই অশ্বারোহী সৈনিকদের কি বলা হচ্ছে? এই সৈনিকদের বলা হচ্ছে নাইট। এবার এই নাইট কারা? প্রথম কথা হচ্ছে নাইটরা হচ্ছে সামন্ত প্রভুদের অনুচর। এবার তাদের প্রধান বৈশিষ্ট্য কি? প্রথম কথা হচ্ছে তারা ঘোড়ায় চড়া জানতে হবে। তারা কয়েকটা জিনিস, যেমন ঢাল, তারপর ছোট এবং বড় বর্ষা এবং তীর ধনুক, এই জিনিসগুলোতে এগুলো নিয়ে যুদ্ধ করার ক্ষেত্রে তাদের পারদর্শী হতে হয়। তাহলে ঢাল, তলোয়ার, ছোট এবং বড় দু রকমের তলোয়ার, বর্ষা, তীর ধনুক, এগুলো ঘোড়ার উপর বসে থেকেই সে যেন চালনা করতে পারে। অর্থাৎ ঘোড়ার উপর উঠে যুদ্ধ করাটা তার কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয়। এই নাইটদের ল্যাটিনে বলা হতো মিলাইটস, ফ্রেঞ্চে বলা হতো সেভেলিয়ার্স এবং জার্মান ভাষায় বলা হতো রিক্টার। যাই হোক, বিষয়টা হচ্ছে নাইট এবং মধ্যযুগের ইউরোপের যুদ্ধ বিগ্রহকে পুরোটাই কিন্তু পরিব্যাপ্ত করে রেখেছিল এই নাইট বা অশ্বারোহী যোদ্ধা। এবার নাইটরাই কিন্তু ছিল সামন্ত প্রভুদের শক্তির জায়গা। এবার মজাটা হচ্ছে যে সামন্ত প্রভু যে তৈরি হচ্ছে, এই সামন্ত প্রভু কিন্তু একজন হচ্ছেন না, এটা একটা সম্পূর্ণ পিরামিডিক্যাল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। আশা করি তোরা বোর্ডটা দেখতে পাচ্ছিস। সামন্ত প্রভু কিন্তু একজন হচ্ছেন না বা একটা স্তরে থাকছেন না, সবার উপরে থাকছেন কিং। আমি ধর একটা জায়গার উদাহরণ দিই, ইংল্যান্ড। এবার এটা মোটামুটি সব জায়গাতেই প্রযোজ্য ছিল। সামন্ত প্রভুর একদম সব থেকে উপরে পড়ছে রাজা, তার নিচের যে স্তরটা ছিল তাদেরকে বলা হতো ডিউক। এই ডিউকটা কোথায় থাকতেন? এই ডিউকরা ঠিক রাজার নিচে, ডাচির শাসক। এরপরে থাকতো মার্কুইজ বলে একটা, মার্কুইজের পর কারা থাকতো? আর্ল অথবা কাউন্ট, যারা কাউন্টির শাসক। তার নিচে থাকতো কারা? ব্যারন, তারা আরো ছোট অঞ্চলের শাসক। তার নিচে কারা থাকতো? ব্যারনের নিচে, ব্যারনকে লর্ডও বলা হতো, ব্যারনের আরেকটা নাম ছিল লর্ড। এবার এর নিচের যে ভাগ সেটা অ্যাকচুয়ালি নাইট কথাটা এখানে একটু সমস্যা আছে। এই ব্যারনের অধীনেও নাইট আছে, আর্লের অধীনেও নাইটসরা আছে, মার্কুইজের অধীনেও নাইটরা আছে, ডিউকের অধীনেও নাইটরা আছে, রাজার অধীনেও নাইটরা আছে। কি বিষয়টা হচ্ছে আরেকটু এই ছবিটা দেখ। এই ধর সাপোজ টু সে একটা রাজ্য, সাপোজ টু সে দিস ইজ ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের কোন একটা বংশের শাসক তিনি রাজাতে পরিণত হয়েছেন। এবার রাজাতে যখন পরিণত হচ্ছেন, তিনি দেখছেন তার অঞ্চলের 4টে বড় বড় অংশ আছে, এই 4টে ডাচি আছে, এখানে থাকছেন ডিউকরা। তাহলে তার অধীনে সরাসরি হলেন ডিউকরা। তাহলে রাজা হলেন লর্ড, আর তার অধীনে ভ্যাসাল হলো ডিউকরা। তারপরে রাজার সঙ্গে ডিউকের সম্পর্ক হলো লর্ড এবং ভ্যাসাল। এবার ডিউকের যে রাজ্য ডাচিটা, সেই ডাচিটা আবার কয়েকটা ভাগে বিভক্ত। এখানে প্রত্যেকটা অঞ্চলের যিনি শাসক বা ল্যান্ডলর্ড তাকে বলা হচ্ছে মার্কুই।
এই যে মার্কুইজ, মানে ব্যাপারটা কি দাঁড়ালো, রাজা কিং তিনি সরি ডিউককে মেনে নিচ্ছেন তার অধীনস্থ ভ্যাসাল হিসেবে। ডিউক কাকে মানছেন? ডিউক তার অধীনে যারা আছেন অর্থাৎ মার্কুইজদের মানছেন। মার্কুইজ, এবার মার্কুইজদের রাজ্যটা আবার আরো ছোট ছোট ভাগে বিভক্ত, মানে মার্কুইজরা যে অঞ্চলটা শাসন করছে সেখানটা ছোট ছোট কাউন্টিতে বিভক্ত। তাহলে মার্কুইজদের ভ্যাসালকে পরিণত হচ্ছে, মার্কুইজের ভ্যাসালে পরিণত হচ্ছে আল বা কাউন্ট। তার মানে বোঝা যাচ্ছে তো কি ঘটনাটা ঘটছে। এইভাবে একটা হিয়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেখানে রাজার অধীনে নিজস্ব নাইট বা সৈন্য আছে, ডিউকের অধীনে নিজস্ব সৈন্য আছে, মার্কুইজদের তাদের নিজস্ব সৈন্য আছে, আর্লের নিজস্ব সৈন্য আছে, ব্যারনদেরও নিজস্ব সৈন্যবাহিনী আছে। এদেরটা ছোট, এদেরটা তার থেকে বড়, এদেরটা তার থেকে বড়, এদেরটা তার থেকে বড়, এটা তার থেকে বড়, কিন্তু মাইন্ড ইট প্রত্যেকেরই আছে। এবং রাজা যখন যুদ্ধ যাচ্ছে তখন রাজা অ্যাকচুয়ালি এই ডিউকের কাছ থেকে সৈন্যটাকে নিচ্ছে, একইভাবে প্রতিরক্ষা যখন করছে ডিউকের কাছ থেকে সৈন্য নিচ্ছে। ডিউক নিজের সৈন্যটা তো দিচ্ছেই, প্লাস ডিউকও কিন্তু মার্কুইদের কাছ থেকে তার যে নাইট, তার যারা নাইট আছে তাদের সাহায্য নিচ্ছে। মার্কুই ঠিকভাবে আওয়ালের যারা নাইট আছে তাদের নাইটদের সাহায্য নিচ্ছে। তার মানে পুরো জিনিসটাই কিন্তু একটা পিরামিডিক্যাল হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে হয়। আর এই গোটা জিনিসটার একদম তলায় রইল প্রত্যেকের অধীনে অসংখ্য অসংখ্য সার্ফ বা ভূমিদাস। এটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাই আসছে। শুধু মনে রাখবি যে একদম উপরের স্তরটাতে যেমন রাজা আছে, একদম তলার স্তরে তো একজন কাউকে দরকার যে উৎপাদনটা করবে, কাজগুলো করবে, জমি চাষটা করবে, শস্যটা পেশাই করবে, ইত্যাদি ইত্যাদি, বা কি বলবো ওয়াইন প্রেসে গিয়ে ইয়েটাকে গ্রেপস গুলোকে পেশাই করবে, সেই কাজটা করছে কিন্তু সার্ফরা অর্থাৎ ভূমিদাসরা। তাহলে এই হচ্ছে সামন্ততন্ত্রের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের এবং সেই সাথে সাথে মিলিটারি লাইনের স্ট্রাকচারটা, মানে একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন এবং একই সাথে মিলিটারি দৃষ্টিকোণটা কিন্তু এখানে আমরা তুলে ধরছি। যেমন নাইট, নাইট কনসেপ্টটা কিন্তু পুরোপুরি মিলিটারি কনসেপ্ট, এবং এরা একই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি পালন করছে, পাশাপাশি মিলিটারি ডিউটিটাও পালন করছে। এবার মিলিটারি ডিউটির সম্বন্ধে একটা খুব ইন্টারেস্টিং তথ্য দিই। মিলিটারি ইয়েটা কিরকম হতো, ডিউটিটা কিরকম হতো। ধর সাপোজ টু সে একটা রাজ্য, আমি কথার মনে বললাম অস্ট্রেশিয়া, অস্ট্রেশিয়াটা মেয়র অফ দ্য প্যালেস ছিল কি ক্যারোলিনজিয়ানরা। অস্ট্রেশিয়া অঞ্চলের মেয়র অফ দ্য প্যালেসটা ক্যারোলিনজিয়ানরা ছিল, এবং সপ্তম শতক থেকেই ওটা হেরিডিটারি অর্থাৎ বংশানুক্রমিক হয়ে গেছিল। অর্থাৎ ক্যারোলিনজিয়ান বংশের মানে কি বলবো উত্তর পুরুষরাই সেখানকার মেয়র অফ দ্য প্যালেস, মেয়র অফ দ্য প্যালেস সেখানে হচ্ছে, মানে তিনি হচ্ছেন ওই অঞ্চলের প্রভু। এবার ওই অঞ্চলে তিনি তার রাজ্যটা, অস্ট্রেশিয়া রাজ্যটা তৈরি হলো। এবার আস্তে আস্তে তিনি কিন্তু এদের সাহায্য নিয়ে তিনি মেরোভিঞ্জিয়ানদের, মানে এই বংশের শাসকরা মেরোভিঞ্জিয়ানদের হটিয়ে দিল। মেরোভিঞ্জিয়ানদের যখন হটিয়ে দিল তখন অ্যাকচুয়ালি ক্যারোলিনজিয়ান এম্পায়ারে পরিণত হলো। এম্পায়ার কেন? তার কারণ গোটা ফ্র্যাঙ্কিস কিংডমটাকে এরা অধিকার করে নিল। এই যে ফ্র্যাঙ্কিস কিংডমটাকে অধিকার করে নিল, এর ফলে কি হলো, এই যে ফ্র্যাঙ্কিস কিংডম বা ফ্র্যাঙ্কিস এম্পায়ার যেটা তৈরি হচ্ছে, সেখানে তো অ্যাকচুয়ালি অসংখ্য ছোট ছোট অঞ্চল ছিল। সেই অঞ্চল রাজ্যগুলো কিন্তু পড়েই থাকছে, সেই অঞ্চল রাজ্য যেমন অস্ট্রেশিয়া, বার্গেন্ডি, স্যাক্সনি সবই পড়ে থাকছে। এবার সাপোজ টু সে পূর্ব দিকে কোনো একটা মানে অন্য পোল্যান্ডের কোনো একটা অঞ্চলে ধর যুদ্ধ করতে যাবে, তাহলে যুদ্ধ যে করতে যাবে তাহলে তার বাহিনীটা কিভাবে তৈরি হবে? ওই যে আগে দেখিয়ে দিলাম সেই নিয়ম অনুযায়ী তাকে তার অধীনস্থ, ধর কথা মনে বলছি ডিউকদের কাছ থেকে নিতে হবে, ডিউকদের নিতে হবে তাদের অধীনস্থ আল বা মার্কুইদের কাছ থেকে, তারা নেবে তাদের ব্যারনদের কাছ থেকে। তাহলে প্রত্যেকের বাহিনীটা সংগৃহীত হবে, এবং এখানে চার্চটাও যুক্ত ছিল, অর্থাৎ চার্চের নিজস্ব যে জমি বা চার্চের যে নিজস্ব ধর অ্যাবোর্ড বা বিশপ্রিক, সেখান থেকেও কি তাদেরও সৈন্যবাহিনী ছিল, তাদেরকেও সৈন্য দিতে হতো। তাহলে এদের কাছে একটা সারমন যেত, একটা নির্দেশনামা যেত। যেমন একটা নির্দেশনামা 806 খ্রিস্টাব্দে কুইন্টেনের অ্যাবোটের কাছে যাচ্ছে, কি বলা হচ্ছে? বলা হচ্ছে ধর দিস ইজ কল্ড স্যাক্সন, এই স্যাক্সনি রাজ্যের পূর্ব দিকের একটা প্রদেশে তোমরা সবাই সমবেত হও, স্ট্রাসফুর্ড বলে একটা জায়গায় তোমরা সমবেত হও। একটা ডেট দিয়ে দেওয়া হচ্ছে, ধর 17 জুন তোমরা সমবেত হও। কি নিয়ে সমবেত হও? তোমরা প্রত্যেকে তোমাদের প্রদেয় সামরিক বাহিনী নিয়ে এখানে আসো। কি করবে? 3 মাসের রসদ নিয়ে আসবে, 3 মাসের খাবার,
আর প্রত্যেকটা যে সৈন্য আসছে, ঘোড়ায় চাপা সৈন্য অর্থাৎ ক্যাভেলরি, তার যেন বর্শা থাকে, তার যেন ঢাল থাকে, ছোট এবং বড় তলোয়ার থাকে, আহ, আহ, তোর বল তীর ধনুক এবং তীর রাখার যে ওই কি বলে যে ক্যারি, যেটাকে আমরা ইংরেজিতে কুইভার বলি, সেই কুইভারটা যেন থাকে। তার মানে তার সাথে সাথে তোমরা গরু বা ঘোড়ার গাড়ি নিয়ে আসবে, সেই গাড়িতে কুঠার, কোদাল, কাস্তে ইত্যাদি জিনিস থাকবে, যেগুলো দিয়েও আমরা শত্রুর সাথে লড়াই করতে যাবো। তার মানে প্রত্যেকটা অঞ্চল থেকে সেনাবাহিনীটাকে তলব করা হচ্ছে, সমবেত করা হচ্ছে একটা সময়ে। এটা গোটা এম্পায়ারের সেনাবাহিনী আস্তে আস্তে এলো, এমন ভাবে এলো যাতে করে নিজস্ব কিংডমের যে ফসল সেটা নষ্ট না হয়। দেন তারা মার্চ ফরওয়ার্ড করলো বাইরের কোনো জায়গায়, সেটা পরে ডিটারমাইন্ড হবে, সেখানে একসাথে বসবে, নিয়ে ডিটারমাইন্ড। মেরোভিঞ্জিয়ানরা যখন শাসন করেছিল তখন এই জিনিসটা ঘটেনি, তারা কিন্তু এই অঞ্চল শাসকদের গুরুত্ব দেয়, ক্যারোলিঞ্জিয়ানরা দিয়েছিল। ফলে ক্যারোলিঞ্জিয়ানদের সময় থেকেই কিন্তু এক নম্বর তারা সফল হলো, এবং দু নম্বর বিশেষ করে শার্লেমেনের সময় থেকে তারা কিন্তু এইভাবে ইউরোপে সামন্ততন্ত্রটাকে গড়ে তুলতে সাহায্য করলো, বা তাদের এই প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে সামন্ততন্ত্র গড়ে উঠল। যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখাচ্ছি সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়েই কিন্তু গড়ে উঠছে। এবার এটা একটা ইকোনমিক মোডও থাকবে। এটা যেমন একটা মিলিটারি সাইড হলো, আমি কার্ল মার্কসের কথা বলছিলাম যে তিনি একটা ইকোনমিক মানে অর্থনৈতিক উৎপাদনের দৃষ্টিকোণ থেকে সামন্ততন্ত্রকে দেখছেন। এবার আমরা এই সামন্ততন্ত্রের অর্থনৈতিক দৃষ্টিকোণটা দেখি কিরকম। এদিকে যেমন ডিউকদের নানান ভাগ ছিল, সেরকম আমি আগেই কি বললাম, এই এই অর্থনীতিটা ছিল মূলত অ্যাগ্রেরিয়ান ইকোনমি। বিশেষ করে হাই মিডিল এজ শুরু হওয়ার আগে ব্যবসা বাণিজ্য এবং নগরায়ন বিশেষ একটা হয়নি, মুদ্রা কার্যত খুব কম প্রচলিত ছিল। এই অ্যাগ্রিয়ান ইকোনমিতে ইকোনমিক মানে অর্থনৈতিক উৎপাদনটা মূলত কৃষি ভিত্তিক। উৎপাদনটা কোথায় কিরকম হতো, এটাকে আমরা বলতাম ম্যানোরিয়াল। ম্যানোরিয়াল মানে হচ্ছে ম্যানোর ভিত্তিক। এই ম্যানোর মানে কি, ম্যানোর মানে হচ্ছে এটা সামন্ত প্রভু, সেটা যে স্তরের সামন্ত প্রভু হোক না কেন, সেটা ব্যারন, একদম নিচু স্তরের ব্যারন থেকে উপরের স্তরের আল বা ডিউক পর্যন্ত, তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা ম্যানোর ছিল। ম্যানোরটা আর কিছুই নয়, একটা দুর্গ, মানে একটা, সেখানে কি থাকতো, একটা ক্যাসেল থাকতো, একটা দুর্গ থাকতো। এবং যেটা যেটা থাকতো সেটাকে বলা হতো ডেমেন বা ডেমেন ল্যান্ড। এটা একটা জমি, তার অধিকারে থাকা জমি। ইংরেজিতে এটাকে বলা হচ্ছে ডেমেন ল্যান্ড। এই ইংরেজি শব্দগুলোর সাথে একটুখানি পরিচিত থাকতে হবে। ডেমেন ল্যান্ড। আর কি থাকতো, এছাড়াও কিন্তু কিছুটা ট্রিবিউটারি ল্যান্ড থাকতো, যারাও তাকে নানানভাবে অনুদান দিত, নানান রকম ট্যাক্স দিত ট্রিবিউটারি ল্যান্ড। এবার এখানে তার নিজস্ব, ধর ওই যে শস্য ঝাড়াই করার এবং শস্য পেশাই করার কল আছে, ওয়াইন প্রেস আছে অর্থাৎ যেখানে মদ তৈরি হবে, তার নিজস্ব ওভেন আছে অর্থাৎ যেখানে পাউরুটি তৈরি হবে। এখানে ছোট 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 ঘর থাকবে, যে ঘরগুলোতে কি না, যে ঘরগুলোতে ওই সার্করা থাকবে, ভূমিদাসরা থাকবে বা কৃষকরা থাকবে। আর কি হবে, নানান রকমের জমি আছে, কিছুটা আছে চাষযোগ্য জমি বড় অংশ, কিছুটা আছে যেখানে তোর ওই আঙুর উৎপাদন হয়, কিছুটা আছে ছায়া জমি, কিছুটা আছে গোচারণের ভূমি, কিছুটা হচ্ছে উডল্যান্ড বা বন্যভূমি। ধরে নে এইরকম একটা উদাহরণ দেওয়া হচ্ছে বা এরকম একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সেন্ট জার্মেইন, প্যারিসের কাছে সেন্ট জার্মেন, সেখানে দেখা যাচ্ছে যে একটা ডেমেন ল্যান্ডের পরিণাম হচ্ছে 743 হেক্টর। 743 হেক্টর একটা ডেমেন ল্যান্ডের পরিমাণ। এবং সেই ডেমেন ল্যান্ডটা কিন্তু ম্যানরের মধ্যে ঢুকে আছে, পাশাপাশি ট্রিবিউটারি ল্যান্ডও আছে প্রায় 16,000 হেক্টর পর্যন্ত। তার মানে এখানেই উৎপাদনটা হচ্ছে। উৎপাদন কারা করছে, উৎপাদনটা করছে মূলত তিন ধরনের কৃষকরা। প্রথম কৃষক, একদম প্রথম, তারা কারা, তারা হচ্ছে ফ্রি, তারা হচ্ছে স্বাধীন, এর সংখ্যাটা তুলনামূলক কম। তারপরে কি, তারপরে হচ্ছে ভিলেইন, তাদের সংখ্যাটা এদের থেকে বেশি। আর শেষে যেটা, সেটা হচ্ছে সার্ফ, ভূমিদাস। তফাৎ কি, এরা কেবল ট্যাক্স দেয়, এদের জমির ওপর প্রপ্রিয়েটরি রাইটস রয়েছে, অর্থাৎ তারা জমিটা অধিকার করে আছে। সামন্ত প্রভুর ম্যানরটা যখন গড়ে উঠছে তখন থেকেই এরা স্বাধীন কৃষক, এবং তারা সুনির্দিষ্ট পরিমাণ ট্যাক্স ওই সামন্ত প্রভুকে দিয়ে দিচ্ছে। ভিলেন কারা, এদেরও নিজস্ব জমি আছে কিন্তু এদের থেকে তারা দুর্বল। এবার যে জমিটা আছে অর্থাৎ ট্রিবিউটারি ল্যান্ড, এর শর্তে এখানে সে
কয়েকদিন বেগাশ্রম দিচ্ছে, প্লাস নিজের যে অল্প জমি আছে সেখানে উৎপাদন করছে, ট্যাক্সও দিচ্ছে। তার মানে এদের থেকে এর অবস্থাটা দুর্বল, একে কোনো কোনো দিন বেগাশ্রম দিতে হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে সার্ফ বা ভূমিদাস, এদের জমির ওপর কোনো অধিকার নেই, এরা এর সম্পত্তি। এই সংখ্যাটাই ইউরোপে বেশি ছিল, এবং যেখানে যত বেশি ছিল, মার্ক ব্লকের সূত্র ধরে বলতে পারি যে যেখানে যত বেশি সার্ফ ছিল সেখানে সামন্ততন্ত্র তত বেশি দৃঢ় প্রতিষ্ঠিত ছিল, তত বেশি সেটা কিন্তু গভীরে ঢুকে গেছিল। তার কারণ মার্কসের ভাষায় তখন তত বেশি এক্সপ্লয়টেশন এদের করা সম্ভব হচ্ছে। তাহলে বোঝা গেল, তার মানে এবার আমরা যদি উৎপাদন পদ্ধতিটা দেখি তাহলে সেটা এই ধরনের যে উৎপাদন ব্যবস্থা, পরবর্তীকালে মার্ক্সবাদী ঐতিহাসিক পল সুইজি বা আরো অনেকে, নরম্যান ডেভিস থেকে আরম্ভ করে অনেকে এটাকে বলছেন ইকোনমি অফ নো আউটলেট। ইকোনমি অফ নো আউটলেট, এটার মানে কি? এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার কোনো মানে বেরিয়ে যাওয়ার, নিঃসরণের কোনো রাস্তা নাই। অর্থাৎ কৃষিজাত যে উৎপাদনটা হচ্ছে সেই উৎপাদনটা প্রভু ম্যানরেই ভোগ করে নিচ্ছেন। এই কৃষিজাত উৎপাদন নিয়ে খুব বেশি বাণিজ্য বা দূরবর্তী বাণিজ্য বা নিকটি বাণিজ্য চলছে না। যেমন ধর ইউরোপের বিশাল অঞ্চল জুড়ে তার সেরিয়ালের চাষ হতো, নানান রকম শস্যের, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কর্নের চাষ হতো, ভুট্টা। এই যে উৎপাদনগুলো হতো সেই উৎপাদনগুলো ভোগ হয়ে যাচ্ছে ম্যানোরিয়াল। একমাত্র অল্প বিস্তর, বিশেষ করে হাই মিডল এজ থেকে কিছু কিছু সময়কাল কিছু কিছু জায়গায়, বিশেষ করে ফ্ল্যান্ডার্স অঞ্চলে ব্রুগ বা ঘেন্ট বা ইয়েপ্রের মতো নগরগুলো গড়ে উঠছে, বা ইটালিতে ভেনিস, রোম, মিলান, পিসা, এই নগরগুলো বাদ দিয়ে বাকি ইউরোপের অর্থনীতিটা পুরোটাই কিন্তু এইরকমই গ্রামীণ অর্থনীতি ছিল, যেখানে ম্যানোরিয়াল উৎপাদন ব্যবস্থাটা ম্যানোরেই ভোগ করে নেওয়া হতো। ফলে কৃষিজাত উৎপাদন নিয়ে দূরবর্তী বাণিজ্য খুব একটা চলতো না, এবং এখানে এই অর্থনীতিটাকেই আবদ্ধ অর্থনীতি বা ইকোনমি অফ নো আউটলেট বলা হচ্ছে। আশা করি তোরা অর্থনৈতিক উৎপাদনের রূপরেখাটা বুঝতে পারবি। এবার আমি আগেই তোদের বলেছি যে সামন্ততন্ত্র নানান বৈশিষ্ট্য নিয়ে টিকে ছিল, কোথাও বেশি কোথাও কম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, তোরা যদি মনে করিস যে তাহলে মধ্যযুগের ইউরোপে কোন রকম ব্যবসা বাণিজ্য চলতো না বা কারিগরি উৎপাদন হতো না, সেটা কিন্তু ভুল। যেমন ইংল্যান্ড, যেমন ফ্ল্যান্ডার্স অঞ্চল, সেখানে কিন্তু বেশ কিছু কিছু উৎপাদনের পকেট গড়ে উঠেছিল, বিশেষ করে বস্ত্র এবং পশম, এই ধরনের কাজ। পশম তোর অ্যানিমাল ফার দিয়ে যে পোশাক আশাক বা অন্যান্য জিনিস হয় সেগুলো কিন্তু গড়ে উঠেছিল। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধর আইবেরিয়ান পেনিনসুলা হচ্ছে এইখানে, আগের দিন আমি তোদের ছবি দেখিয়েছিলাম, এর ওপরে ফ্রান্স, এর ওপরে ফ্ল্যান্ডার্স। এবার এই আইবেরিয়ান পেনিনসুলা হচ্ছে স্পেন অঞ্চলটাতে, সেখানে পশুচারণ হতো। এই পশুচারণ যে হতো, সেই যে গিল্ড, সেটাকে বলা হতো মেস্তা। এই পশুচারণকারীরা মেস্তা বা ভেড়া পালনকারীরা মেস্তান এবং গিল্ড তৈরি করেছিল, এবং তারা একটা কি বলবো, নতুন ধরনের ভেড়ার চাষ শুরু করেছিল, যার লোম খুব ভালো, যেটার নাম হচ্ছে মেরিনো। এবার মেরিনোর এই লোমগুলো নিয়ে তারা প্রায় 3500 মাইল, প্রায় 4000 কিলোমিটার টপকে গিয়ে তারা পৌঁছে যেত ফ্ল্যান্ডার্সে, এবং সেখানে তারা বিক্রি করতো। এই জিনিসটা ইংল্যান্ডে চলে যেত, সেখানে এই পশমগুলো দিয়ে উৎপাদন হতো, প্লাস বস্ত্র উৎপাদন হচ্ছে। ইটালির যে নগরগুলো, এই হচ্ছে ইটালি, ইটালি হচ্ছে ভূমধ্যসাগরের তীরে। এবার ইউরোপে সামন্ত প্রভুদের একটাই ব্যাপার ছিল, তারা কিন্তু প্রচুর লাক্সারি আইটেম তাদের দরকার হতো। লাক্সারি আইটেমের মধ্যে কি ছিল? ধর স্পাইস, না ইন্ডিয়ান কটন, চাইনিজ সিল্ক, এই জিনিসগুলো তারা ব্যবহার করতেন, বা নানান রকম সুগন্ধি দ্রব্য। অর্থাৎ লাক্সারি যেটার পরিমাণ কম থাকবে কিন্তু দাম খুব বেশি। তো সেই লাক্সারি আইটেমস গুলো তখন কিন্তু চীন বা ভারত থেকে ভূমধ্যসাগর হয়ে ইটালিতে ভেনিস বা ফ্লোরেন্স বা মিলান বা পিসা ইত্যাদি নগরগুলোতে আসতো, এবং সেখান থেকে ইউরোপে চলে যেত। ইউরোপের নগরায়ন একটা হচ্ছে এই সেক্টরটা, ফ্ল্যান্ডার্স সেক্টর, আর একটা হচ্ছে ইটালিয়ান সেক্টর। এই অঞ্চলের প্রভাবটা কমে গেছিল। এই অঞ্চলে ধর কনস্টান্টিনোপল, বাগদাদ, সিরিয়া, এই অঞ্চলগুলো পুরোটাই তোর মুসলিমদের অধিকারে চলে আসাতে এই অঞ্চলটা একটু দুর্বল হয়ে পড়েছিল ব্যবসা বাণিজ্যে, কিন্তু এই অঞ্চলটা প্রচন্ড প্রভাবশালী ছিল এবং ভূমধ্যসাগরীয় বাণিজ্যকে নিয়ন্ত্রণ করত। কিন্তু এই বাণিজ্যটাও কিন্তু ভীষণ রকম লোকালাইজড বাণিজ্য। একদমই কিছু কিছু অঞ্চলে এই বাণিজ্য যুক্ত হচ্ছে, কিছু কিছু নগর গড়ে উঠছে, কিন্তু মোটা
কোনোভাবেই সেটা কিন্তু সার্বিক চিত্র না। সার্বিকভাবে ইউরোপে যেটা আছে সেটা মূলত অ্যাগ্রেরিয়ান ইকোনমিটাই আছে, অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনীতি। এবং ওয়েস্টার্ন ইউরোপে যতটা আছে তার থেকে আরো বেশি সেটা ডমিনেট করছে ইস্টার্ন ইউরোপে, কারণ ইস্টার্ন ইউরোপে রাষ্ট্র ব্যবস্থা আরো দুর্বল এবং সেখানে কিন্তু নগরের সংখ্যাটা আরো কম। তবে গোটা ইউরোপ জুড়েই কোথাও কম কোথাও বেশি এইভাবেই কিন্তু সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা বিবর্তিত হয়েছিল এবং অত্যন্ত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা যার বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আলোচনা করলাম, এই ব্যবস্থাটাই মোটামুটি 14th সেঞ্চুরি থেকে, বিশেষ করে 1347-52 যে ব্ল্যাক ডেথ, সেই ব্ল্যাক ডেথের পর থেকেই দেখা যায় তাতে ফাটল ধরছে। আমি পরের দিন ক্লাসে সেই ফাটলগুলো কেন ধরলো, অর্থাৎ সামন্ততান্ত্রিক ব্যবস্থার সংকটগুলো কেন দেখা দিল সেটা আলোচনা করব। মাইন্ড ইট, সেই সংকটগুলো কেন দেখা দিল সেটা বুঝতে গেলে কিন্তু আজকের এই লেকচারটাকে একদম বুঝে নিতে হবে, আজকের এই ক্লাসটাকে একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। দরকার হলে এই ক্লাসটা রেকর্ডিং থাকছে, তোরা আবার আবার শুনবি। একটা জিনিস পরিষ্কার করে বলে দিই, সামন্ততান্ত্রিক ব্যবস্থাটা টিকে ছিল একটা অদ্ভুত শোষণমূলক সম্পর্কের উপর, যেখানে সামন্ত প্রভু, বিভিন্ন স্তরের সামন্ত প্রভু শোষণ করতেন তাদের ভূমিদাসদের। ফলে ভূমিদাসরা শোষিত হতো, কোনো ভালো সম্পর্ক এদের মধ্যে কিন্তু গড়ে ওঠেনি। এক, 2 নম্বর, এইরকম ব্যবস্থাটা স্বাভাবিকভাবেই কিন্তু সেটা অত্যন্ত বেশি বিকেন্দ্রীকৃত ছিল, অর্থাৎ রাজার বা সম্রাটের নিজের ক্ষমতা ছিল কম। ফলে কোনোভাবে যদি এই ব্যালেন্সটা, মানে এই বিকেন্দ্রীকরণের ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি এই ভূমিদাসদের ক্ষমতা বৃদ্ধি পায় বা তারা যদি কোনো সুযোগ পায়, তাহলে কিন্তু এই ব্যবস্থাতে সমস্যা বা সংকট আসতে বাধ্য। মানে এই জায়গাটা, আজকে যে জায়গাটা বললাম, তার মধ্যেই কিন্তু সংকটের যে সূত্রগুলো, সংকট কেন দেখা দিয়েছিল আমরা পরে তো সেটা আলোচনা করবো পরের দিন ক্লাসে। তাহলে সেই সংকটের সূত্রগুলো কিন্তু আজকের যে আলোচনা সেখানে স্ট্রাকচারটা বোঝানো হলো, সেই ফিউডালিজমের স্ট্রাকচারাল দুর্বলতা গুলোই কিন্তু দায়ী থাকবে। এবং তার সাথে সাথে কিছু ফরেন এলিমেন্টস, কিছু বাইরে থেকে কিছু এলিমেন্টসও সেখানে সক্রিয় হয়ে উঠবে। তো আমরা পরের দিন ক্লাসে সামন্ত প্রভুদের, এই সামন্ততন্ত্রের পতন কিভাবে ঘটলো সেটা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সে কিন্তু প্রশ্ন করতে পারে। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন কর।